রাতে বারবার বাথরুমে যেতে হয়, এটা কিন্তু প্রস্টেট সমস্যার প্রথম লক্ষণ হতে পারে। প্রস্টেট ক্যান্সার যদি সময় মতো ধরা পড়ে তাহলে শতকরা 90% ক্ষেত্রেই তা প্রতিরোধযোগ্য। পুরুষরা স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যান, কিন্তু দেরি করলে ক্ষতি বাড়ে। শুনুন একজন বিশেষজ্ঞের পরামর্শ। 40 পেরোলেই পুরুষদের নিয়মিত প্রস্টেট স্ক্রিনিং দরকার, নইলে ঝুঁকি বাড়বে চুপিসারে। জুন মাস মানেই মেন্স হেলথ মান্থ, আর পুরুষরা নিজেদের স্বাস্থ্যের কি ঠিকঠাক খেয়াল রাখেন? আপনারা বলুন তো। আর আজকে আমাদের হেলথ কথার এপিসোডের আলোচনার বিষয় হচ্ছে প্রস্টেট হেলথ। প্রস্টেট হেলথ কি, প্রস্টেট ক্যান্সার কিভাবে হয়, প্রস্টেট ক্যান্সার কতটা ঝুঁকিপূর্ণ, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিখ্যাত ইউরোলজিস্ট। চলুন আজকের হেলথ কথার এপিসোড শুরু করা যাক। আমাদের সাথে আজকে হেলথ কথার এপিসোডে পেয়ে গেছি এমসিএইচ ইউরোলজিস্ট অ্যান্ড ইউরো অঙ্কোলজিস্ট ডক্টর বিশাল জালানকে। স্যার, ওয়েলকাম টু হেলথ কথা। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রস্টেট। তার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে ছেলেরা খুব একটা স্বাস্থ্য সচেতন হয় না বা খুব একটা হেলথ চেক আপ করান না, সেটা কেন? সেটা অনেক কারণে ডিপেন্ড করে। একটা তো থাকে, যদি আমি ওল্ড এজের হিসাবে বলি, যেহেতু আমাদের যা টক হতে চলেছে সেটা হবে যে প্রস্টেটের উপরে, তো একটা ওল্ড এজের জন্য বলে রাখি। তারা আছে যে অ্যাওয়ারনেস নেই, মানে ইফ দে নো কি ওনার কোনো সমস্যা যা আছে ট্রিটমেন্ট পেয়ে যেতে পারেন, তাহলে ওরা হয়তো ওনার চিকিৎসাটা বা এক্সামিনেশন করাবার জন্য হেলথ কনসার্ন হবে। ওনারা ভাবেন যে আমার বাবুজিও এরকম সমস্যা হতো, বাবারও এরকম সমস্যা হতো বয়সে, তো বয়স হলে যেরকম পেছাবের সমস্যা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, দ্যাট ইজ নর্মাল। তো অ্যাওয়ারনেস যদি হয়ে থাকে, তাহলে পেশেন্ট বা যে কোনো ছেলেরা বা ওল্ড এজেড পার্সনরা এটাকে কনসিয়াসলি নেবে। প্রস্টেট কি এটা জানতে চাইবো। অনেকেই হয়তো জানেন না বিষয়টা, যে প্রস্টেট কি। হ্যাঁ, এই প্রস্টেটটা কিরকম কি আছে এটা জানা খুব ইম্পর্টেন্ট। আগে আমাদের ডিসকাশন হওয়ার আগে আমাদের ব্ল্যাডার মানে পেছাবের ঠেলা থেকে যে পেছাব বাইরে আসে সে রাস্তাটাকে বলা হয় ইউরেথ্রা। আর ইউরেথ্রা যেখানে ব্ল্যাডারে থেকে শুরু হচ্ছে তার ঠিক মুখে থাকে একটা নেক ব্যান্ড হিসাবে, যেরকম আমরা ফ্লাইটে নেক ব্যান্ড ইউজ করি সেরকমই হিসাবে একটা গ্রন্থি থাকে, সে গ্রন্থিটাকে বলা হয় প্রস্টেট। এবার এটা ইম্পর্টেন্ট কেন, এর কি কাজ আছে প্রথমে এটাই বলি। যে মেন যে সিমেন ইজাকুলেট করে তার মধ্যে শুধু স্পার্ম থাকে না, আরও অনেক কটা কম্পোনেন্ট থাকে যে স্পার্মটাকে নিউট্রিশন সাপ্লাই দেয়, আরও অনেক কিছু কাজ থাকে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট প্রস্টেট দিয়েও তৈরি করা হয়, সেজন্যই এটা আছে। আর এটা কেন ইম্পর্টেন্ট এই জন্যে আছে যে যেহেতু এই ইউরেথ্রা চারপাশে দিকে আছে, তাহলে বেড়ে গেলে এটা পেছাবের সমস্যা তৈরি করে। আর ক্যান্সারও আছে, সেটাকে আমরা একটু পরে ডিসকাস করব। আচ্ছা, আমরা প্রস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যার কথা খুব শুনতে পাই। প্রস্টেট বড় কেন হয়ে যায়? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করলেন আপনি। যেরকম আমাদের হাইট, আমাদের লিভার, হার্ট এসবে যা আছে একটা নির্দিষ্ট এজ থাকে যে এই এজ অবধি এটা বাড়বে, কিন্তু প্রস্টেটে ওই জিনিসটা নেই। মানে আমাদের যতটা এজ বাড়তে থাকবে ততটা আমাদের প্রস্টেটও মানে ছেলেদের প্রস্টেটটাও বাড়তে থাকবে। এর কোনো মানে ইনহিবিটরি ফ্যাক্টরস নেই যে এই এজ অবধি বাড়বে তারপরে বাড়বে না। আর এবার প্রস্টেট ক্যান্সার যেটা আপনি বলছিলেন, যে এই বিষয়ে আমরা এবার আলোচনা করব, যে প্রস্টেট ক্যান্সার কেন হয় বা সিমটমস গুলো যদি বলেন। আগে কেন হয় জানতে চাই। প্রস্টেট ক্যান্সার জানার আগে আছে যে প্রস্টেট বেড়ে যে যায় তাই কি প্রস্টেট ক্যান্সার নেই? তো কেন প্রস্টেট বাড়া আর প্রস্টেট ক্যান্সারের মধ্যে তফাৎটা কি সেটা আমাদেরকে জেনে নিতে হবে। এবার প্রস্টেট যদি গ্রন্থি হিসাবে যদি আমি ডিসকাস করি, তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকে, একটা ইনার কম্পোনেন্ট থাকে, একটা আউটার কম্পোনেন্ট থাকে। আমি এটা মোটামুটি টার্মই ইউজ করছি, ভিতরে অনেকটা ডিটেলে যাচ্ছি না। তো ভিতরে কম্পোনেন্ট যা থাকে সেটা ইউরেথ্রার চারপাশে দিকে থাকে। তাহলে এটা যদি বেড়ে যায়, সেটাই কমন বাড়ে। সেটা বাড়লে কি হয়, পেছাবের রাস্তায় কম্প্রেশন পড়ে। ভাবুন আপনি নেক ব্যান্ডটাকে যদি খুব টাইট করে পড়ে নেন, তাহলে কি হবে, গলায় অনেকটা চাপ পড়বে, নিঃশ্বাস নিতেও সমস্যা হতে পারে, লাইক দ্যাট অনলি। তো যদি ভিতরে কম্পোনেন্ট বাড়ে তাহলে পেছাব পড়তে সমস্যা হয়, আর তাকে আমরা বিপিএইচ বলি, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বলি। সেক্ষেত্রে সিমটমগুলো থাকে, যেরকম ঘন ঘন পেছাব হওয়া, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টায় পেছাব যাচ্ছে, পেছাব ক্লিয়ার হচ্ছে না, রাতে উঠতে হচ্ছে, বা পেছাব করার সময় ব্যথা করছে,
বা আপনার অনেকবারই ক্ষেত্রে হয় যে পেছাবে ব্লাডও চলে আসে এই জন্য, বা পাথর হয়ে যায় বা পেছাব কোনো দেখা যায় যে কোনোদিন হচ্ছেই না, আটকে গেছে। তো এইসব সিমটমগুলো আছে ইউরেথ্রা উপরে কম্প্রেশন পড়ার জন্য। আর সব থেকে কমন এই সিমটমগুলো হয় বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্টে। নাও কাম টু প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার কি আছে? প্রোস্টেট ক্যান্সার আউটার কভারিং যা থাকে, যাকে আমরা পেরিফেরাল জোন বলি, সেখানে ডেভেলপ করে। এবার পেরিফেরাল জোনে কোনো জিনিস যদি বাড়ে, তার ইউরেথ্রা উপরে ইফেক্ট আসতে অনেকটা টাইম লাগে, হ্যাঁ না? তো যে সময় ছোট থাকে সে সময় এর কোনো সিমটমই থাকে না, নো সিমটম, মিনিমাল সিমটম হলেও হতে পারে, বাট দেখা গেছে যে কোনো সিমটমই নেই। ঠিক আছে, সিমটম করার জন্য ওকে অতটা বাড়তে হবে যে ওখান থেকে ও ইউরেথ্রা উপরে কম্প্রেশন করতে পারে, বা তার পিছনেই থাকে পেছাবের রাস্তা, ইউরেটার বলে, কিডনি দিয়ে যা পেছাব আছে সেটাকে কম্প্রেস করে। তো যদি খুব বেড়ে যায়, লোকালি অ্যাডভান্স হয়ে যায়, সে সময় সিমটম আসতে শুরু করে। ইনিশিয়াল লোকালাইজ ডিজিজে এনার কোনোই সিমটম থাকে না। এই জন্যই ইম্পর্টেন্ট আছে স্ক্রিনিং করা। যেরকম মহিলাদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করার ইম্পর্টেন্ট আছে, সেরকমই ছেলেদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং। কেন স্ক্রিনিং? কেননা যদি ওই লোকালাইজ অবস্থায় যদি ধরা পড়ে, তাহলে ওই কেসে কমপ্লিট কিওর ইজ পসিবল। আর এই যে সিমটম প্রডিউস করতে আরম্ভ করলো, যে ইউরেথ্রায় কম্প্রেস করে দিচ্ছে বা ইউরেটারে কম্প্রেশন করে দিচ্ছে, সে সময় এনার কিওর পসিবল অতটা হতে রিস্ক চলে আসে। আপনি প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং এর কথা বলছিলেন, এটা কাদের করা উচিত বা কিভাবে করা হয় স্ক্রিনিং? যেই আমাদের এজ গুলো বাড়তে আরম্ভ করে, প্রোস্টেট ক্যান্সার রিস্ক বাড়তে আরম্ভ হয়ে যায়। তো দেখা গেছে যে 55-এর উপরে ক্যান্সার বাড়ার মানে ক্যান্সার হওয়ার চান্সেসটা বেড়ে যায়। ঠিক আছে, তো জেনারেলি আমরা 50-55 এজে আমরা স্ক্রিনিং করতে শুরু করি। আর যদি দেখি কোনো রুগী বা কোনো হেলদি পারসন আমাদের কাছে এসছে প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস শুনে যে আমারও হতে পারে কিনা, তাদের যদি 50 থেকে নিচে এজ থাকে, ভাবুন 40-45, তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে কারোর প্রোস্টেট ক্যান্সার এরকম কিছু হয়েছে কি? যদি বলে হ্যাঁ আমার বাবার হয়েছিল, বা আমার বাবার বাবা হয়েছে, বা ভাই হয়েছে, ব্লাড রিলেটেড যা আছে, তাদের যদি হয়ে থাকে, বা ওনার ফ্যামিলিতে কোনো জেনেটিক মিউটেশনে ক্রনিক ক্যান্সার, লিম্ফ সিন্ড্রোম এরকমে যদি কোনো হিস্ট্রি থাকে, তাহলে আমরা প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং 40 বছর থেকেও শুরু করি। আদারওয়াইজ উই স্টার্ট ইট ফ্রম 55 ইয়ার অফ দ্য এজ। কিরকম করা হয়? প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং করার জন্য আমাদের দুটো কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট। একটা আছে যে আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করি, মানে কি পেখানা রাস্তায় ভিতরে আমরা আমাদের আঙ্গুলটা দিয়ে প্রোস্টেটে সারফেস কনসিস্টেন্সিটাকে ফিল করি যে ওর মধ্যে কোনো ইরেগুলারিটি, কোনো নোডিউল, কোনো হার্ডনেস আছে কি না। ঠিক আছে, কেননা আমি আপনাকে একটু আগেই বললাম যে এই ক্যান্সার যা আছে পেরিফেরাল জোনে হয়। তো পেরিফেরাল জোনে হওয়ার জন্য আমাদের হাতে এটা পাওয়া যায়। সেটা হলো একটা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, আর একটা হলো যে পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা ব্লাডে আসে। পিএসএ অনেক কারণেই বাড়ে, কিন্তু প্রোস্টেট ক্যান্সারে বাড়ে। ঠিক আছে, তো এই দুটো জিনিস দেখে, এই দুটো যদি আমরা কম্বাইন করে দিই, তাহলে প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং যা আছে তার সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি মানে ধরে যাওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। ভাবুন আমি ডিআরই করলাম, আমার একটা নোডুল পাওয়া গেল, মানে কোনো পেশেন্টে ডিআরই করলাম, ওর একটা নোডুল পাওয়া গেল, কিন্তু পিএসএ নর্মাল আছে, তাহলেও আমাদের সে সময় চান্সেস থাকে যে এই পেশেন্টে ক্যান্সারের সম্ভাবনা আছে, তাকে আমরা আরও ইভ্যালুয়েট করে দেখি। কোন বয়সে বেশি হয় প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি? আমি যদি বলি যে কোন বয়সে ঝুঁকি বেশি থাকে? প্রোস্টেট ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন আপনি, ছেলেদের মধ্যে সব থেকে কমন ক্যান্সার কিন্তু প্রোস্টেট ক্যান্সার। আমাদের ইন্ডিয়াতে এর ডিটেকশন রেট এখন বাড়ছে। ঠিক আছে, তো আগে বলা হতো যে এখানে সেরকম কমন নেই, কিন্তু এখন যেহেতু স্ক্রিনিং প্রোগ্রামটা আমরা পেশেন্ট এলে আমরা করাই, পিএসএ তো করাই, ডিজিটাল একটা এক্সামিনেশনও যদি ইউরোলজিস্টের কাছে যদি পেশেন্ট আসে ওরা করে দেখে, তাহলে এনার ডিটেকশন রেটটা বাড়ছে। সো প্রোস্টেট ক্যান্সার আগে ছিল না তা নয়, ছিল আগে থেকেই, কিন্তু এখন ডিটেকশন রেটটা বাড়ছে বলেই এটা অত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে জিনিসটা। আর এর কমপ্লিট কিওরও এখন পসিবল আছে বলে স্ক্রিনিংটা করা খুব ইম্পর্টেন্ট যদি লোকালাইজ থাকে। এবার আছে কোন এজে, আপনি বললেন যে সব থেকে কমন হয়, এর কোনো সেরকম এজে এই এজে আগে হবে না তার বলাটা, মানে বাচ্চাদেরও হতে পারে? নো, ইট ইজ নট দ্যাট অনলি। আমরা দেখেছি সাধারণত এটা 60+ এজে খুব কমন দেখা যায়, যেরকম এজ বাড়ে সেরকম হয়, কিন্তু আজকাল আমরা কয়েকটা কেস এরকমও পেয়েছি যার মধ্যে 58-55 এজেও দেখা যাচ্ছে। আর অবভিয়াসলি যাদের ফ্যামিলিতে প্রোস্টেট ক্যান্সারে
এরকম রিস্ক ফ্যাক্টর থাকে তাদের আর্লি এজেও দেখা যাচ্ছে। তখন লাইফস্টাইলের প্রবলেমের জন্য কি হতে পারে? সেটা মাল্টিফ্যাক্টোরিয়াল আছে, তাকে কোনো একটা লাইফস্টাইল বেটার করে যে ক্যান্সার হবে না সেরকম বলাটা খুবই মুশকিল হয়। হ্যাঁ, এটা আমরা বলি যে পেশাবে যদি কোনোটাই সমস্যা হয় প্রথমে গিয়ে একটা ইউরোলজিস্টকে দেখে নেওয়া। যদি আপনার 40, 45, 50 এরকম এজে যদি থাকে তাহলে পেছাব যদি আপনার বারবার হচ্ছে বা রাতে উঠতে হচ্ছে বা পেছাবে ব্যথা করছে এরকম যদি হয় তাহলে একটা ইউরোলজিস্টে কনসাল্ট করে নেওয়া ইম্পর্টেন্ট। বাট এজ সাচ যদি বলি কি এই লাইফস্টাইলটাকে বেটার করলে প্রোস্টেট ক্যান্সার হবেই না বা কিওর হয়ে যাবে, এটার কোনো অ্যান্সার নেই, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল থাকে। আচ্ছা, দর্শকদের জন্য একটু যদি বলে দেন যে প্রোস্টেট ক্যান্সার থেকে বাঁচার জন্য বা কেউ যদি আক্রান্ত থাকেন তাহলে তারা কিভাবে সুস্থ হবেন সেই নিয়ে কিছু টিপস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট বললেন আপনি। এটা জানার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আছে যে প্রোস্টেট ক্যান্সার আরও আছে কি না জানা। তো যদি আপনার বাড়িতে যে কোনো, যদি আপনার বাবা বা আপনার দাদু জেঠু যদি কেউ 55+, 60+ যদি থাকে তাদেরকে একবার প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং করে নেওয়া ইম্পর্টেন্ট। কেননা আমি আপনাকে বললাম যে ছোট অবস্থায় কিওর পসিবল থাকে কিন্তু সিমটম থাকে না, আর যে সময় সিমটম আসে সে সময় কিওরটা সেরকম পসিবল হয়। তো আমরা স্ক্রিনিং করে যদি ডাউট করি যে না কোনো সমস্যা প্রোস্টেটে হতে পারে তাহলে আমরা ফার্দার ইভ্যালুয়েট করে দেখি যে কি স্টেজে আছে। তো আমাদের প্রোস্টেট ক্যান্সার ট্রিটমেন্টের হিসাবে ডিপেন্ড করে 3টে ফ্যাক্টর, যে প্রোস্টেট ক্যান্সার কোন স্টেজে আছে সেই পেশেন্টে আর ওনার লাইফ এক্সপেক্টেন্সি কীরকম। একটা 95 ইয়ার ওল্ড পেশেন্টে যদি আমি প্রোস্টেট ক্যান্সার ডিটেক্টও করিনি তার বেশ কিছু ট্রিটমেন্ট দেওয়ার কোনো দরকার সেরকম পড়ে না, কেননা ওনার লাইফ এক্সপেক্টেন্সি সেরকম থাকে না। কিন্তু দেখা যদি যায় যে কোনো পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি 10 বছর 12 বছর প্লাস আছে, যে একটা হেলদি লাইফস্টাইল আরও কন্টিনিউ করতে পারে, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট হয় অ্যাকর্ডিং টু দেয়ার স্টেজ অ্যান্ড কোমরবিডিটি স্টেটাস। মানে সুগার আছে কিনা, প্রেশার আছে কিনা, কোনো হার্টের কোনো বড় সমস্যা আছে কিনা যে দিয়ে ওনার লাইফ এক্সপেক্টেন্সি কমে আসছে, এসব দেখে আমরা ডিসাইড করি যে পেশেন্টে কী রকম ট্রিটমেন্ট দেওয়ার। ভাবুন যদি প্রোস্টেট ক্যান্সার যদি প্রোস্টেটেই যদি লোকালাইজ থাকে আর কোথাও যদি ছড়িয়ে না থাকে, অবভিয়াসলি আমরা এক্সামিন করে দেখে নিই আগে যে প্রথমে বায়োপসি করে যে আছে কি না ক্যান্সার, আর তারপরে স্টেজিং করিয়ে যে এই লোকালাইজ আছে না লোকালি অ্যাডভান্স না মেটাস্টেটিক। যদি দেখা যায় যে প্রোস্টেটের মধ্যেই শুধু ক্যান্সার রয়েছে আর কোথাও ক্যান্সার নেই আর সে পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি খুব ভালো 10+, 12+ ইয়ার বাঁচতে পারে, কোমোবিলিটি সেরকম নেই, তাহলে অনেক কটা ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবল আছে। তার মধ্যে বিং আ ইউরোলজিস্ট আমি রোবোটিক রেডিক্যাল প্রোস্টেটেক্টমি পেশেন্টটাকে সাজেস্ট করি। রোবোটিক কেননা প্রোস্টেট যদি আমরা অপারেট করতে যাই তাহলে দেখা গেছে যে এটা খুবই ইনক্লোজড মানে ক্লোজড এনভায়রনমেন্টের মধ্যে আছে, যেখানে আমাদের ডাইরেক্ট ভিশন সেরকম যায় না। তো ক্যান্সার কিওরের জন্য যদি একটু টিস্যু যদি থেকে যায় তাহলে তো অপারেশন করাটাই পুরো ওই হয়ে গেল। আর রোবোটিকে বেনিফিট কী হয়, রোবোটিকে বেনিফিট হয় যে ওই ইমেজটাকে অনেক টাইম মাল্টিপ্লাই করে দেয়। তো কোনো জিনিস যদি এরকম সাইজে দেখা যাচ্ছে চোখে তাহলে ওই জিনিসটা এরকম সাইজে দেখা যায় আমাদের রোবোটিক ক্যামেরায়। তো রোবোটিক রেডিক্যাল প্রোস্টেটেক্টমি আমরা করি, সেক্ষেত্রে পেশেন্ট পুরো কিওর হয়ে যায়, মানে আর কোনো ক্যান্সারে ওর মধ্যে লক্ষণ থাকে না। অবভিয়াসলি রিকারেন্স একটা ইস্যু থাকে, সেটা হতেই পারে, তার জন্য আমরা ফলো করে রাখি। এবার যদি দেখা যায় যে লোকালি অ্যাডভান্স হয়ে গেছে আর এর যা আছে আশেপাশে জায়গায় যদি ছড়িয়ে রয়েছে তাহলে আমরা এনাকে এন্ড্রোজেন ডিপ্রিভেশন থেরাপি বা রেডিওথেরাপি বা কিমোথেরাপিতে সাজেস্ট করি। যদি মেটাস্টেটিকই হয়ে থাকে তাহলে এন্ড্রোজেন ডিপ্রিভেশন থেরাপি বলে হয় আর কেমোথেরাপি হয়, তার মধ্যে এটাকে রাখা মানে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব যদি আর্লি ডিটেক্ট করা হয়। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে অনেকেই খুব ভয় থাকেন, কিন্তু তারা খুব একটা জানতেন না এই প্রোস্টেট ক্যান্সারের ব্যাপারে, তাদের জন্য এটা খুব ইউজফুল আমাদের আজকের ইন্টারভিউতে। তাই থ্যাংক ইউ সো মাচ। আবারও দর্শকদের জন্য বলবো যে সিমটমসগুলো তো শুনলেন, এই সিমটমসগুলো যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন, ফেলে রাখবেন না। এবং আপনার পরিবারের কোনো আত্মীয় স্বজনও যদি এই সিমটমসগুলো আপনাকে বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরো অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখবেন জিও বাংলার হেলথ কথায়। নমস্কার।